নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। তৈমুরলংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? যখন তৈমুরলং ভারত আক্রমণ করেছিলেন তখন দিল্লির সুলতান কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নাসিরুদ্দিন মাহমুদ শাহ। তারপর দেখো তৈমুরলং সম্পর্কিত কিছু তথ্য। তৈমুরলংয়ের ভারত আক্রমণের ঘটনা। তৈমুরলং ১৩৯৮ সালে ভারত আক্রমণ করেন। তিনি সিন্ধু নদী পার হয়ে মুলতান দখল করেন। তিনি খুব বেশি প্রতিরোধ ছাড়াই দিল্লির দিকে যাত্রা করেন। তৈমুর ভেবেছিলেন দিল্লির মুসলিম সুলতানেরা তাদের অধীনস্থ হিন্দুদের প্রতি অতিমাত্রায় সহনশীল ছিলেন। তৈমুরের সেনাবাহিনী ১৭ ডিসেম্বর পানিপথে ধ্বংস হয়ে যায়। দিল্লি ধ্বংসস্তূপে পরিণত হয়। তৈমুর বিপুল পরিমাণে লুণ্ঠন সামগ্রী নিয়ে তার রাজধানীতে ফিরে আসেন। তারপর দেখো, নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক ছিলেন তুগলক রাজবংশের শেষ সুলতান। তার রাজত্বকালেই তৈমুর ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। তিনি সিন্ধু পার হয়ে মুলতান দখল করেন এবং খুব বেশি প্রতিরোধ ছাড়াই দিল্লিতে চলে যান। তারপর কে রয়েছে দেখো, আকবর। আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যিনি ১৫৫৬ থেকে ১৬০৫ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। আকবর ১৪ বছর বয়সে মুকুট লাভ করেন। আকবর তার পিতা হুমায়ুনের স্থলাভিষিক্ত হন। একজন শাসক বৈরাম খানের অধীনে তিনি তরুণ সম্রাটকে ভারতে মুঘল শাসনের বিস্তার ও একীভূত করতে সাহায্য করেছিলেন। তারপর কে রয়েছে দেখো, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ১২৯৬ থেকে ১৩১৬ সাল পর্যন্ত শাসন করেছিলেন। আলাউদ্দিন ছিলেন তার পূর্বসূরি জালালউদ্দিনের ভাতিজা এবং জামাতা। আলাউদ্দিন প্রথম সুলতান, যিনি তার সৈন্যদের লুটের অংশ না দিয়ে নগদ অর্থ প্রদান করেছিলেন। তারপর কে রয়েছে দেখো, ফিরোজ শাহ তুগলক। সুলতান ফিরোজ শাহ তুগলক ছিলেন তুগলক রাজবংশের একমাত্র মুসলিম শাসক, যিনি ১৩৫১ থেকে ১৩৮৮ সাল পর্যন্ত দিল্লির সালতানাতের ওপর রাজত্ব করেছিলেন। তিনি তার রাজ্য জুড়ে শরিয়া প্রতিষ্ঠা করেন। তারপর দেখো কে রয়েছে, ফিরোজ শাহ তুগলক। তিনি ১৩০৯ সালে জন্মগ্রহণ করেন এবং তার খুড়তুতো ভাই মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর দিল্লির সুলতান হন। তিনি তুগলক রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন। তিনি তুগলক রাজবংশের তৃতীয় শাসক, যিনি ১৩২০ থেকে ১৪১২ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে শাসন করেছিলেন। তিনি ১৩৫১ থেকে ১৩৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি তার সেনাবাহিনীকে প্রকৃত অর্থ দিয়ে নয়, বরং জমি দিয়ে পারিশ্রমিক প্রদান করতেন। ব্রিটিশরা তাকে সেচ বিভাগের জনক বলে অভিহিত করেছিল, কারণ তিনি অনেকগুলি বাগান এবং খাল তৈরি করেছিলেন। যমুনাকে হিসার শহরের সাথে সংযুক্তকারী খাল, ঘরগড়ার সাথে শতুদ্র সংযুক্তকারী খাল, ঘরগড়া থেকে ফিরোজাবাদ। ফিরোজ শাহ তুগলকের অধীনে আরোপিত করগুলি কী কী ছিল? খরাজ, জমির উৎপাদনের ১/১০ সমান ভূমি কর। তারপর কি রয়েছে, জাকাত, মুসলমানদের সম্পত্তির ওপর ২.৫% কর। তারপর রয়েছে খাম, যুদ্ধ লুট করে যার মধ্যে ১/৫ রাজ্যের অংশ এবং ৪/৫ সেনাদের দেওয়া হয়েছিল। তারপর কি রয়েছে, জাজিয়া, অমুসলিমদের বিষয়ের উপর, বিশেষ করে হিন্দুদের ওপর আরোপিত তবে নারী এবং শিশুদের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এছাড়াও অন্যান্য কর আরোপ করা হয়, যেমন চুঙ্গি কর, সেচ কর, বাগান কর এবং বিক্রয় কর। পরবর্তী প্রশ্ন, চিতোরের বিখ্যাত কীর্তিস্তম্ভ বা বিজয়স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রানা কুম্ভ চিতোরের বিখ্যাত কীর্তিস্তম্ভ নির্মাণ করেছিলেন। বিজয়স্তম্ভ বা কীর্তিস্তম্ভ হল রাজস্থানের চিতোরগড়ের চিত্তর দুর্গের মধ্যে অবস্থিত একটি বিজয়ের স্মৃতিস্তম্ভ। এই স্তম্ভটি মেওয়ার রাজা রানা কুম্ভ ১৪৪৮ সালে নির্মাণ করেছিলেন। এটি রাজপুতদের দ্বারা অনুশীলন করা ধর্মীয় বহুত্ববাদের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এটির মোট ৯টি তলা রয়েছে। সর্বোচ্চ তলায় জৈনদেবী পদ্মাবতীর একটি চিত্র রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোনটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? নিচের কোনটি একটি সুপ্ত আগ্নেয়গিরি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জাপানের ফুজিয়ামা। তারপর দেখো কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি কি। ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, আর্জেন্টিনার অ্যাকনকোগুয়া এবং জাপানের মাউন্ট ফুজি হল সুপ্ত আগ্নেয়গিরি। কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ কি কি। ইতালির মাউন্ট ভিসুবিয়াস, আলাস্কার মাউন্ট কাটমাই, ভূমধ্যসাগরের মাউন্ট স্ট্রোম্বলি, আলাস্কার নোভারুপ্টা ও জাপানের মাউন্ট উনজেন। মায়ানমারের পোপো আগ্নেয়গিরিটি হল একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 1930 সালে শুরু হয়। কমনওয়েলথ গেমস প্রথম 1930 সালে অনুষ্ঠিত হয়েছিল। কানাডার হ্যামিল্টনে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। প্রতি 4 বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ভারত 2010 সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। 2022 সালের কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল। 2026 সালের কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কে সর্বপ্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি A.G. টেন্সলি বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এমন একটি সম্প্রদায় যা উভয় জীব উপাদান এবং জড় উপাদানগুলি থেকে একে অপরের সাথে এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়া দ্বারা গঠিত। বাস্তুতন্ত্র শব্দটি ব্রিটিশ বাস্তুবিদ A.G. টেন্সলি প্রথম প্রবর্তন করেছিলেন। তিনি 1935 সালে এই শব্দটি প্রবর্তন করেন। ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল। পরবর্তী প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণে কি হয়? ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি হয়? অ্যান্সার হয়ে যাবে অপশন বি ঝড় হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ব্যারোমিটারে হঠাৎ পারস্তম্ভের উচ্চতা কমে গেলে বোঝা যায় আবহাওয়া খুব ঝোড়ো হবে। ব্যারোমিটার একটি বৈজ্ঞানিক যন্ত্র, এটি বায়ুচাপ পরিমাপ করে। ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করে। বায়ুমণ্ডলীয় চাপ কমলে পারস্তম্ভের উচ্চতা কমে। নিম্নচাপ অঞ্চলে বায়ুমণ্ডল সাধারণত পাতলা থাকে। এই স্থানগুলি অভ্যন্তরীণ গতিশীল বাতাস গ্রহণ করে। বাতাস বৃদ্ধির সাথে সাথে মেঘ এবং ঘনীভবন তৈরি হয়, মানে ঝড়ের সম্ভাবনা আছে। ব্যারোমিটারে পাঠ দ্রুত পড়ে যায়, এর অর্থ একটি তীব্র ঝড় আসছে। তারপর দেখো বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম কি রয়েছে। প্রথমে ব্যারোমিটার দিয়ে কী করা হয়? বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? এনিমোমিটার। বায়ুতে আর্দ্রতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? হাইগ্রোমিটার সাহায্যে। তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটার দিয়ে। দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার দিয়ে। জলের তলায় শব্দ নিরূপণ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? হাইড্রোফোন। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে স্থির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? থার্মোস্ট্যাট যন্ত্রের মাধ্যমে। তারকাসমূহের উত্তাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? পাইরোমিটারের সাহায্যে। তরলের পৃষ্ঠটান পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? টেনসিওমিটারের সাহায্যে। বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যামিমিটার সাহায্যে। বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামমিটারের সাহায্যে। সূক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় গ্যালভ্যানোমিটারের মাধ্যমে। পরিবাহী রোধ মাপা হয় ওহম মিটারের সাহায্যে। বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপ করা হয় ভোল্টমিটারের সাহায্যে। বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্রের নাম কি? ইলেকট্রোফেরাস। ইলেকট্রোস্কোপ কি? কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা হয়। স্পিগমো ম্যানোমিটার দিয়ে কী করা হয়? মানবদেহের রক্তচাপ মাপা হয়। স্টেথোস্কোপ দিয়ে কী করা হয়? হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ পরিমাপ করা হয়। কার্ডিওগ্রাফ কি? হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। ক্রেস্কোগ্রাফ কি? উদ্ভিদের গতি নির্ণায়ক যন্ত্রকে বলা হয় ক্রেস্কোগ্রাফ। পরবর্তী প্রশ্ন, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি প্রথম রাজেন্দ্র চোল। দক্ষিণ ভারতের চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিলেন। তিনি গৌড়ের পাল রাজা মহিপালকে পরাজিত করেছিলেন। তিনি 1014 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি উড়িষ্যা, বাংলা, বার্মা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন। তিনি গঙ্গাইকোন্ডা চোলম উপাধি ধারণ করে গঙ্গাইকোন্ডা চোলামপুরম নামে একটি শহর গড়ে তোলেন। এইবার দেখো বিভিন্ন রাজবংশ এবং তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট এবং তাদের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। প্রথমে কি রয়েছে দেখো, গুর্জর বা প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিচন্দ্র। শেষ সম্রাট কে ছিলেন? যশপাল। এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম ভোজ বা মিহির ভোজ। বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। সর্বশেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন। এবং সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তিদুর্গ। সর্বশেষ রাজা কে ছিলেন? চতুর্থ অমোঘ বর্মন। এবং শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহবিষ্ণু। শেষ সম্রাট অপরাজিত বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট প্রথম নরসিংহ বর্মন। তাঞ্জোরের চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় চোল। শেষ সম্রাট ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজারাজ চোল। তারপর দেখো দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক। শেষ সম্রাট কে ছিলেন?
মাহিউদ্দিন কায়কোবাদ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইলতুৎমিশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি, শেষ সম্রাট ছিলেন কুতুবউদ্দিন মোবারক শাহ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, শেষ সম্রাট ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক, শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ফিরোজ শাহ তুগলক। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, শেষ সম্রাট কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ, শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মোবারক শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলল লোদি, শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি, শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সিকান্দার লোদি। মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর, শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর। সুর বংশের প্রতিষ্ঠাতাকে শের শাহ সুরি, শেষ সম্রাট ছিলেন আদিল শাহ সুরি, শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শের শাহ। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হাসান বাহমন শাহ, শেষ রাজা কে ছিলেন? কলিমুল্লাহ শাহ, শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ফিরোজ শাহ বাহমনি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পাটকে সোনালী তন্তু বলা হয়। কয়েকটি বাণিজ্যিক ফসলের নাম কি কি? পাট, তুলা, আখ, তৈলবীজ, তামাক ইত্যাদি এগুলি হলো বাণিজ্যিক ফসল। তারপর দেখো কয়েকটি আবাদ ফসল কি কি? রাবার, কফি, চা, নারকেল ইত্যাদি। কয়েকটি উদ্যান ফসল কি কি? শাকসবজি ও ফল এগুলি হচ্ছে উদ্যান ফসল। রবি শস্য কোনগুলো? গম, মসুর, ডাল, যব, পেঁয়াজ, মটরশুঁটি এগুলি হচ্ছে রবি শস্য। খারিফ ফসল কোনগুলো? ধান, ভুট্টা, তুলা ইত্যাদি হচ্ছে খারিফ ফসল। তেল ফসল বা তৈলজাত ফসল কোনগুলো? সর্ষে, সয়াবিন, সূর্যমুখী ইত্যাদি তেল ফসল। শাকসবজি ও ফল ফসল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ। কয়েকটি তন্তু ফসল কি কি? পাট, তুলা, শন, প্রাকৃতিক রেশম এগুলি হচ্ছে তন্তু ফসল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1 নং ধারায়। ভারতের সংবিধানের 1 নং ধারাতে ভারতের নাম এবং সীমানাটিকে সংজ্ঞায়িত করা হয়েছে। সংবিধানের ধারা 1-এ বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত হল সমগ্র রাজ্যগুলির একটি ইউনিয়ন হবে। ভারতের ক্ষেত্রটিকে যা অন্তর্ভুক্ত থাকবে রাজ্যগুলির অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে অধিগ্রহণ করা হতে পারে এমন কোনো অঞ্চল। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি? সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল কলা। তারপর দেখো সালোক সংশ্লেষ সম্পর্কিত কিছু তথ্য। সালোক সংশ্লেষের প্রধান স্থান মেসোফিল কলা। সালোক সংশ্লেষকারী অঙ্গাণুটির নাম কি? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থটির নাম কি? ক্লোরোফিল। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনগুলো? ইউগ্লিনা ও ক্রাইসেমিবা। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনগুলো? সমস্ত রকম ছত্রাক ও স্বর্ণলতা। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া দুটির নাম কি? রোডোসিউডোমোনাস ও রোডোস্পাইরিলিয়াম। পরবর্তী প্রশ্ন, কে বেদকে 4 ভাগে ভাগ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মহর্ষি বেদব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেন। 4টি বেদ হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এই 4টি বেদ সমষ্টিগতভাবে চতুর্বেদী নামে পরিচিত। বেদ হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি। বেদ প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা। বেদের আক্ষরিক অর্থ হল জ্ঞান। পরবর্তী প্রশ্ন, কাকে বিন্ধ্য অধিপতি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, গৌতমীপুত্র সাতকর্ণীকে বিন্ধ্য অধিপতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে প্রথম রেলপথ কোন দেশে স্থাপিত হয়েছিল? পৃথিবীতে প্রথম রেলপথ অপশন সি, ইংল্যান্ডে স্থাপিত হয়েছিল। পৃথিবীতে প্রথম রেলপথ ইংল্যান্ডে স্থাপিত হয়েছিল। 1825 সালে জর্জ স্টিফেনসন ইংল্যান্ডের স্টকটন এবং ডার্লিংটন শহরগুলিকে রেলপথে সংযুক্ত করেছিলেন। কয়লা পরিবহনের উদ্দেশ্যে এই রেলপথটি তৈরি করা হয়েছিল। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল? অ্যান্সারটি হয়ে যাবে পরিচলন পদ্ধতিটি। তাপ সঞ্চালনের পরিচলন পদ্ধতিটি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধ্রুপদী ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলা হয় কারণ এই ভাষার সমস্ত শব্দ স্বরধ্বনি দিয়ে শেষ হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, তেলুগু ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলা হয়। তেলুগু ভাষাকে প্রায়শই প্রাচ্যের ইতালীয় বলা হয়। এই বাক্যটি তেলুগু ভাষার মধুর এবং তালবদ্ধ গুণাবলীকে উল্লেখ করে, যা ইতালীয় ভাষার সঙ্গীতময়তার স্মরণ করিয়ে দেয়। তেলুগু একটি দ্রাবিড় ভাষা যা প্রধানত ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে বলা হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য অপশন এ, 8 থেকে 10 মিটার। মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত।
8 থেকে 10 মিটার লম্বা এবং এটিকে ঊর্ধ্ব ও নিম্ন পরিপাকনালী এই দুই অংশে ভাগ করা যায়। ঊর্ধ্ব পরিপাকনালীতে আছে মুখ, গলনালী, অন্ননালী ও পাকস্থলী। নিম্ন পরিপাকনালীতে আছে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং পায়ু। পরবর্তী প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? কে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি। দিল্লির আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন খলজি রাজবংশের সুলতান আলাউদ্দিন খিলজি। তিনি 1311 সালে এই দরওয়াজা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সায়ানাইড বিষের রাসায়নিক নাম কি? সায়ানাইড বিষের রাসায়নিক নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, প্রুসিক অ্যাসিড। বিষাক্ততা সবচেয়ে বিষাক্ত সায়ানাইডদের মধ্যে রয়েছে হাইড্রোজেন সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড এবং ক্যালসিয়াম সায়ানাইড। এই যৌগগুলি অত্যন্ত বিষাক্ত এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাবধানে পরিচালনার প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, ভারতে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভারতে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতে মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রশাসকের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সড়কপথের দৈর্ঘ্য সর্বাধিক? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্রের সড়কপথের দৈর্ঘ্য সর্বাধিক। মহারাষ্ট্রে সড়কপথের দৈর্ঘ্য 2,47,652 কিলোমিটার। রাজস্থানে সড়কপথের দৈর্ঘ্য 1,50,876 কিলোমিটার। উত্তরপ্রদেশে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য 11,737 কিলোমিটার। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক হল জাতীয় মহাসড়ক 44 বা NH 44। এটি শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে সমাপ্ত হয়। পরবর্তী প্রশ্ন, কৈলাস সত্যার্থী ড্যাশের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন, অথবা কৈলাস সত্যার্থী কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। শিশু ও তরুণদের শোষণের বিরুদ্ধে এবং শিক্ষার অধিকারের জন্য সংগ্রামের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রথম জন্মগত ভারতীয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। তিনি ভারত থেকে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী এবং এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তারপর কে রয়েছে? অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। তারপর রয়েছে মাদার তেরেসা, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কৈলাস সত্যার্থী শিশুদের অধিকারের পক্ষে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1778 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়েছিল 1778 সালে। এটি ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বইটির নাম এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটি ইংরেজি ভাষার রচিত হয়েছিল। এটি ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদ রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কে প্রথম বলেন পৃথিবী নিজেই একটি চুম্বক? কে প্রথম বলেছিলেন পৃথিবী নিজেই একটি চুম্বক? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গিলবার্ট। উইলিয়াম গিলবার্ট সর্বপ্রথম বলেছিলেন পৃথিবী নিজেই একটি চুম্বক। ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট 1600 সালে প্রথম বলেন যে পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক। তিনি তার দি ম্যাগনেট বইয়ে এই ধারণাটি প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 17.50% লোক ভারতে বসবাস করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2025 সালের মধ্যে চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে। 2050 সাল নাগাদ ভারতের জনসংখ্যা 160 কোটি ছাড়িয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থটি বাঙালি স্বদেশপ্রেমের বাইবেল নামে পরিচিত? কোন গ্রন্থটিকে বাঙালির স্বদেশপ্রেমের বাইবেল বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আনন্দমঠ গ্রন্থটিকে বাঙালির স্বদেশপ্রেমের বাইবেল বলা হয়। আনন্দমঠকে বাঙালির স্বদেশপ্রেমের বাইবেল বলা হয়। সাধু বিদ্রোহের উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পর্ণকাণ্ড কিসের রূপান্তর? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কাণ্ডের রূপান্তর। পর্ণকাণ্ড শব্দের অর্থ হল যার কাণ্ড পাতার মতো রসালো, সবুজ
এবং সালোক সংশ্লেষের কাজ করে। ফণিমনসা গাছের সবুজ কাণ্ডে ক্লোরোফিল থাকে। ফণিমনসা গাছের পাতাগুলি পাতার পৃষ্ঠতল থেকে জলের বাষ্পায়ন রোধ করতে পত্রকণ্টকে রূপান্তরিত হয়। গেট বা জিএটিটি নিম্নের কোন বছর ডাব্লিউটিওতে রূপান্তরিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 1 জানুয়ারি 1995 সালে গেট ডাব্লিউটিওতে রূপান্তরিত হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ব নাম ছিল শুল্ক বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি বা গেট। 1995 সালের 1 জানুয়ারি মারাকেস চুক্তির অধীনে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছিল। টেলিগ্রাফিক ইউনিয়ন 1856 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 7 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা আছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মোট 9টি রাজ্যের উপকূল রেখা আছে। ভারতের 9টি রাজ্যের উপকূল রেখা রয়েছে। এই রাজ্যগুলি হল গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পান্নালাল ঘোষ বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। পান্নালাল ঘোষ ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, বিশেষ করে ভারতীয় বাঁশির পথিকৃৎ হিসেবে বিখ্যাত। বরিশালে জন্মগ্রহণকারী পান্নালাল একজন কণ্ঠশিল্পী হিসেবে তার সঙ্গীত জীবন শুরু করেন এবং তারপর বাঁশির জাদুতে বিমোহিত হন। তারপর দেখো কয়েকজন উল্লেখযোগ্য বাঁশিবাদক কে কে: হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ ও রঘুনাথ শেঠ। কয়েকজন উল্লেখযোগ্য সেতারবাদক: পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, ওস্তাদ বিলায়েত খান, সুজাতা খান, উমাশঙ্কর, অনুষ্কা শঙ্কর। কয়েকজন সানাই বিশারদ: ওস্তাদ বিসমিল্লা খান, দয়াশঙ্কর, হরি সিং, আলী আহমেদ। কয়েকজন শরৎবাদক: ওস্তাদ আমজাদ আলী খান, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আলাউদ্দিন খান, বিশ্বজিৎ রায় চৌধুরী। কয়েকজন তবলাবাদক: ওস্তাদ সাফাত আহমেদ খান, স্বপন চৌধুরী, জাকির হোসেন, লতিফ খান, আল্লাহ রাখা খান। তারপর বিখ্যাত একজন বেহেলাবাদক, কি নাম? এল সুব্রামণিয়াম। বিখ্যাত সারঙ্গীবাদক কারা কারা? ওস্তাদ বিন্দু খান, আশিক আলী খান। গিটারবাদক কারা? যতীন মজুমদার ও বিশ্বমোহন ভাট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কার দ্বারা ভারতে রেপো হার বা রেপো রেট ঘোষণা করা হয়? কার দ্বারা ভারতে রেপো হার ঘোষণা করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা ভারতে রেপো হার বা রেপো রেট ঘোষণা করা হয়। বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাস ছিলেন 2018 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর। স্যার সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় যিনি গভর্নর এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে